আওয়ামী লীগের আমলে সরাসরি গুমের নির্দেশ দিতেন হাসিনা, তারিক সিদ্দিকী, মন্তব্য চিফ প্রসিকিউটরের। নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল। পঞ্চগড়ে আরও বাড়ল শীত, তাপমাত্রা কমে 10.4 ডিগ্রি। হায়দ্রাবাদে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে বিতর্ক। এবং সংযুক্ত আরব আমিরাতের টি-20 লিগে মোস্তাফিজের ধারাবাহিক সাফল্যে জিতল দুবাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগের আমলে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুমের সরাসরি নির্দেশ দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক সিদ্দিকী। এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সেনা কর্মকর্তা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানির পর রোববার চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রসিকিউশন পক্ষে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানিতে তিনি এই মন্তব্য করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। তারিক সিদ্দিকী ডিজিএফআই, আর্মি, র্যাব, পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে, কাকে হত্যা করতে হবে, কাকে বন্দি রাখতে হবে, কাকে কখন ছেড়ে দিতে হবে। শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকী আবার কমান্ড করতেন ডিজিএফআর ডিজিদেরকে। সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার, নিরাপত্তা উপদেষ্টা, ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা, যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা এই নির্দেশটা পালন করতেন। সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে। সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে। তারা আবার সিটিআইবি ডাইরেক্টররা ভেতরে এমওডিসি বা অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন। সুতরাং তারাও একটা কমান্ড স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন। সম্মিলিতভাবে সবাই তারা একটা ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত, যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন। সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে আসামিরা অভিযুক্ত, তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সোমবার আওয়ামী লীগের সাবেক 16 মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই সংক্রান্ত বিষয় শুনানি ও আদেশ দেবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের 4র্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই দিন ধার্য রয়েছে। এই ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।
এর আগে রোববার তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজকের এই দিন ধার্য করেন। গতকাল তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এসআই মোহাম্মদ কামরুল হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা 11:30টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে এই বৈঠকে। পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের তীব্রতা। সোমবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। উত্তরের এই শীতপ্রবণ এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা, তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে কমতে থাকে ঠান্ডার অনুভূতি। রোদের জন্য সকাল থেকে দুপুরের পর পর্যন্ত স্বস্তি মেলে। বিকেলের পর থেকে আবারও শুরু হয় কনকনে শীত। তীব্র শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। সকালের তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে সকালের কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের। আর ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। 1971 সালের এদিনে কুমিল্লা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। দীর্ঘ 9 মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী সহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে এই অঞ্চল। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া জানান, 7 ডিসেম্বর রাতে মিত্র বাহিনীর 61 ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র পাল সিং, বাংলাদেশের মেজর আইন উদ্দিন, ক্যাপ্টেন আশরাফ, লেফটেন্যান্ট হারুন, মুক্তিযোদ্ধা রেজাউর রহমান বুলবুল, মোহাম্মদ শাহ আলম ও শফিউল আহমেদ বাবুলদের নেতৃত্বে বিমানবন্দরের পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতের মধ্যে বিমানবন্দরের যৌথ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাক হানাদার সেনাদের প্রধান ঘাঁটির পতন হয়। অনেক পাকিস্তানি সেনা নিহত হন। তখন নির্যাতিত অনেকে এসে তাদের মরদেহের মুখে থুথু ছিটায়। কুমিল্লা বিমানবন্দরের ঘাঁটিতে কয়েকজন পাক হানাদার সেনা আত্মসমর্পণ করে। কিছু সেনা বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে বরুড়ার দিকে ও সেনা নিবাসে ফিরে যায়। পরদিন 8 ডিসেম্বর কুমিল্লা পাক হানাদার সেনা মুক্ত হয়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাতের আধারে অগ্নিকাণ্ডে 7টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাতে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আবলি মিয়ার বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলে তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গ্রামের 7টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা পুড়ে যায়। বৈশ্বিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের শিপ ব্রেকিং এবং রিসাইক্লিং সম্পর্কে বিভিন্ন খারাপ ধারণা ও গুজব রয়েছে। কিন্তু গ্রিন শিপইয়ার্ড রিসাইক্লিং পরিদর্শনে গিয়ে সেই ধারণার উল্টো চিত্র দেখা গেছে। বর্তমানে আন্তর্জাতিক মানের গ্রিন শিপইয়ার্ড দেখে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দল। রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ গ্রিন শিপইয়ার্ড পরিদর্শন শেষে এই কথা বলেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দল। তারা আরও বলেন, বর্তমানে বড় বড় শিপ ব্রেকিং ও রিসাইক্লিং করার সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। এই সক্ষমতার পজিটিভ ইমেজ জাহাজ ভাঙা সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের BSBR বাংলাদেশ সরকারের মাধ্যমে হাইলাইট করে গ্লোবালি তুলে ধরবে।
গ্রিন স্টিল ও রিসাইক্লিং নিয়ে বহির্বিশ্বে অর্থায়ন করার প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তারা। পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দলের সামনে গ্রিন শিপইয়ার্ড ও রিসাইক্লিং এর বাস্তব চিত্র তুলে ধরেন আইএমও ও গ্রিন শিপইয়ার্ড রিসাইক্লিং এর কনসালটেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি হায়দ্রাবাদের একটি প্রধান সড়কের নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দিয়েছেন। আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক অনুষ্ঠান তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটকে ঘিরে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণের অংশ হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরের মার্কিন কনসুলেটের পাশ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটিকে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ নামে ঘোষণা করা হবে বলে জানানো হয়। কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো স্থানে দায়িত্বে থাকা এক প্রেসিডেন্টের নামে সড়কের নামকরণ হতে পারে বিশ্বের প্রথম উদাহরণ। মুখ্যমন্ত্রী রেড্ডি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরং প্রযুক্তি ও ব্যবসা খাতের বৈশ্বিক প্রভাবশালীদেরও সম্মান জানাতে শহরের বিভিন্ন সড়কের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে গুগল স্ট্রিট, মাইক্রোসফট রোড এবং উইপ্রো জাংশন নামের নামগুলো বিবেচনায় আছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 সংস্করণের আন্তর্জাতিক ম্যাচ কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সবখানেই কার্যকর মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক টি-20 লিগে, যেখানে দলের জয়ে 2 উইকেট নিয়ে রেখেছেন অবদান। আগের ম্যাচে গালফ জায়ান্টের বিপক্ষেও 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ, যদিও দল জিততে পারেনি সেই ম্যাচে। এবার আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে 3 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট শিকার করলেন তিনি। বড় ব্যবধানে জিতেছেও তার দল দুবাই ক্যাপিটালস। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় দুবাই। রবম্যান পাওয়েলের 52 বলে 96 রানের ঝোড়ো ইনিংসে দুবাইয়ের সংগ্রহ দাঁড়ায় 186। এই লক্ষ্য ডিফেন্ড করতে নেমে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেন ডেভিড উইলি ও মোস্তাফিজ। এই দুই বাঁহাতির বোলিংয়ের সুবিধাই করতে পারেনি আবুধাবি, ফলে গুটিয়ে যায় 103 রানে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আওয়ামী লীগের আমলে সরাসরি গুমের নির্দেশ দিতেন হাসিনা, তারিক সিদ্দিকী, মন্তব্য চিফ প্রসিকিউটরের। নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল। পঞ্চগড়ে আরো বাড়ল শীত, তাপমাত্রা কমে 10.4 ডিগ্রি সেলসিয়াস। হায়দ্রাবাদে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে বিতর্ক। এবং সংযুক্ত আরব আমিরাতের টি-20 লিগে মোস্তাফিজের ধারাবাহিক সাফল্যে জিতল দুবাই ক্যাপিটালস। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।